নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর আপনাদের একটু আগেই দিলাম, 1 ঘন্টা আগেই মাত্র খবরটা আমরা আপলোড করেছি, সেই খবরের শিলমোহর পড়লো। বিহার থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হলো ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তেজস্বী যাদবকে। শুধু তাই নয়, একদম টার্নিং পয়েন্ট আজকে বিহারের ভোটের জন্য, তার কারণ উপমুখ্যমন্ত্রী মুকেশ সাহানি হবেন, সেটাও আজকে সরাসরি বিহারে ঘোষণা করে দিল ইন্ডিয়া অ্যালায়েন্স। অর্থাৎ অনেক গুণ এগিয়ে গেল ভোটের লড়াইয়ের দিক থেকে, বহু গুণ এগিয়ে গেল তারা। তার কারণ এই মুহূর্তে বারংবার যে স্ট্র্যাটেজিটা নিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ দেশের রাজনীতি লড়েছেন, যে নরেন্দ্র মোদী তো আমাদের প্রধানমন্ত্রীর মুখ, আপনারা বলুন এবার আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন, সেই বিষয়টা একদম সরাসরি বিহারে এই মুহূর্ত থেকে কিন্তু চালু হয়ে গেল। যে খবর আমরা আপনাদেরকে দিয়েছিলাম যে গতকাল রাত্রিবেলা অশোক গেহলোত, তিনি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তাকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী প্রথমে ফোনে কথা বলেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের সঙ্গে, তার পরবর্তীতে অশোক গেহলোতকে তাদের প্রতিনিধি হিসেবে পাঠান এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে যা সমস্যা ছিল সমস্ত সমস্যা কেটে গিয়ে আজকে বিকালবেলা, আজকে বৃহস্পতিবার 23 অক্টোবর বিকালবেলা মিটিং হওয়ার কথা ছিল, প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রেস কনফারেন্স আগেই বেলা 1টা নাগাদ করে ফেললো ইন্ডিয়া অ্যালায়েন্স। ইন্ডিয়া অ্যালায়েন্সের 7টা মোট দল এই মুহূর্তে বিহারে লড়াইটা করছে এবং 7টা দলেরই প্রতিনিধি ছিলেন সেখানে। যেমন ছিলেন পবন খেরা, যেমন ছিলেন অশোক গেহলোত কংগ্রেসের পক্ষ থেকে, ঠিক তেমন ভাবেই ছিলেন তেজস্বী যাদব থেকে দীপঙ্কর ভট্টাচার্যের মতন নেতারা। বড় বড় সমস্ত বক্তব্য উঠে এসেছে এই মুহূর্তে। অশোক গেহলোত সরাসরি প্রশ্ন ছুড়েছেন অমিত শাহকে উদ্দেশ্য করে যে কে আপনাদের মুখ্যমন্ত্রী হবে সেটা বলুন, তার কারণ মহারাষ্ট্রের মতন ঘটনা যেন না ঘটে। মহারাষ্ট্রে আপনারা একনাথ শিন্দেকে সামনে রেখে লড়াইটা করেছিলেন, কিন্তু তারপর একনাথ শিন্ডে আর মুখ্যমন্ত্রী হলো না, পরবর্তীতে হয়ে গেল দেবেন্দ্র ফডনবিস। এই ঘটনাটা যেন এই মুহূর্তে বিহারে না ঘটে। বিহারের মানুষ জানতে চাইছে, আপনারা বলুন কি বললেন অশোক গেহলোত। সরাসরি সপাটে একদম রীতিমতন প্রশ্ন ছুড়ে দিলেন, যেখানে কিন্তু বিজেপি এই মুহূর্তে বেশ খানিকটা ধাক্কা খাবে। এই প্রথম কোন প্রেস কনফারেন্স করলো কোন গঠবন্ধন বিহারের মাটিতে এবং তারা বিভিন্ন কিছু ঘোষণা করলো। এর পরবর্তীতে তেজস্বী যাদব হাতে মাইক নিয়ে আরো টিউশন পড়ালেন একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি থেকে, ভারতীয় জনতা পার্টির নেতাদের। সেই সমস্তটাই দেখাবো এবং তার আগে অশোক গেহলোত কি বললেন সরাসরি আপনারা শুনুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। पूछना चाहते हैं अमित शाह जी से, इनकी पार्टी के अध्यक्ष जी से, क्या बताइए, हमारा नेता तो हो गया तेजस्वी यादव, आपका नेता कौन है बता दीजिए। इससे काम नहीं चलेगा कि नीतीश कुमार के नेतृत्व में चुनाव लड़ा जाएगा। अगला मुख्यमंत्री का उम्मीदवार आपका कौन है ये उनको बताना पड़ेगा, ये हमारी मांग है। और मांग क्यों है? इसलिए है, आपने देखा महाराष्ट्र के अंदर जो शिंदे थे वो मुख्यमंत्री तत्कालीन, इन नेताओं ने कहा शिंदे के लीडरशिप में चुनाव लड़ा जाएगा, मैसेज दिया गया ये मुख्यमंत्री बनेंगे। আপনারা শুনলেন সরাসরি অশোক গেহলোতের বক্তব্য। এবার আপনাদেরকে বলি যে যখন তেজস্বী যাদব হাতে মাইকটা নিলেন, তেজস্বী যাদব সরাসরি প্রথম থেকেই একদম অ্যাটাকিং মোডে আজকে ছিলেন। তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করছে একটা জোট, সেটা অবশ্যই তার কাছে গুরুতর একটা ফ্যাক্টর এবং তিনি ঘোষণা যা যা করেছিলেন সমস্তটা একবার পর আজকে আবার ঘোষণা করেছেন, সেগুলো আপনাদের জানিয়ে দিই। গুরুত্বপূর্ণ ঘোষণা যেটা, সরকারি চাকরি দেবেন তিনি আগামী 20 মাসের মধ্যে। সরকার তৈরি হলে 20 মাসের মধ্যে প্রত্যেক ঘরে একজনকে সরকারি চাকরি তিনি তুলে দেবেন, যে সমস্ত ঘরে বিহারে সরকারি চাকরি নেই। এইটা প্রথম ঘোষণা। দ্বিতীয় ঘোষণা, 2500 টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ফ্যাক্টর এবং 5 বছরে একদম 1.5 লক্ষ টাকা প্রত্যেক বাড়ির প্রত্যেক মহিলা পাবে। 5 বছর ধরে 1.5 লক্ষ টাকা, টোটাল 2500 টাকা করে মাসে হলে 5 বছর 1.5 লক্ষ টাকা, সেটা ঘোষণা করলেন তেজস্বী যাদব। তার পরবর্তীতে অস্থায়ী যত কর্মী রয়েছে তাদের জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা এবং তাদেরকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করার যে প্রত্যাশা সেটা তিনি দিলেন এবং তার সঙ্গে টাকা বৃদ্ধি হবে, তাদের বেতন বৃদ্ধি করার একটা প্রত্যাশা এবং তার সঙ্গে পার্মানেন্ট চাকরি বহু হবে এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে
রীতিমতন যেটা বড় সড়ো প্রশ্ন করলেন তেজস্বী যাদব, সেটা একদম সরাসরি এনডিএর পরবর্তী মুখ্যমন্ত্রীকে। আপনারা তো 2020 সালে যখন ভোটে লড়েছিলেন তখন তো এই সমস্যা দেখা দেয়নি, তখন তো বলতে হয়নি যে নীতিশ কুমারকে আমরা মুখ্যমন্ত্রী করবো কিনা পরে ভেবে দেখবো, তখন তো একদম সরাসরি তার নাম নিয়ে একদম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাকেই সামনে রেখে আপনারা ভোটে লড়েছিলেন। তাহলে এখন সমস্যাটা কেন হচ্ছে? এখন নীতিশ কুমারের শারীরিক অসুস্থতা তাই জন্যে, নাকি নীতিশ কুমারকে নিয়ে বহু ধরনের অভিযোগ রয়েছে, নীতিশ কুমারকে সামনে রাখলে তারা আপনারা ভোট পাবেন না সেই জন্য? এই প্রশ্ন একদম সরাসরি চোখা চোখা প্রশ্ন তুলেছেন তেজস্বী যাদব। তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উঠে এসেছে যে একদম অপরাধ যে হচ্ছে, অপরাধের কথা তুলে, করাপশনের কথা তুলে তিনি বক্তব্য রাখেন। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, ফ্যাক্টরি লাগাবে গুজরাটে আর জিততে চাইবে বিহার, তার হবে না, এবার এখানে যদি ফ্যাক্টরি তৈরি করতে হয় তাহলে তেজস্বী যাদবকে ভোট দিন। এইরকম একদম ভোটের ক্যাম্পেইন, ভোটের মোডে চলে এসেছে তেজস্বী যাদব থেকে শুরু করে কংগ্রেসের তামাম নেতারা। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা, কাল থেকে ক্যাম্পেইন শুরু হবে। অলরেডি তেজস্বী যাদব ঘোষণা করে দিয়েছেন সারা বিহার জুড়ে 24শে অক্টোবর থেকে ক্যাম্পেইন শুরু হচ্ছে, যে ক্যাম্পেইনের একদম শেষ তারিখ পর্যন্ত হবে হচ্ছে 10ই নভেম্বর, কারণ 11ই নভেম্বর শেষ দফায় ভোট রয়েছে বিহারে। সুতরাং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একদম মোড় ঘোরানোর মতন পরিস্থিতি এই মুহূর্তে, নিদারুণ চাপে পড়বে একদম সরাসরি এনডিএ সরকার, সেটা আর বলে দিতে হয় না। এনডিএ গঠবন্ধন এই মুহূর্তে কিন্তু তাদের যে চেহারা, মুখ্যমন্ত্রীর চেহারা, সেটা কোনো মতেই সামনে আনতে পারছে না। অমিত শাহ বলে দিয়েছেন যে পরবর্তীতে বিধায়ক দল ঠিক করবে, কিন্তু এই মুহূর্তে যে বড় সড়ো কোশ্চেনটা তেজস্বী যাদব থেকে অশোক গেহলতের মতো নেতারা করেছেন যে আমরা তো আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দিলাম, আপনারা আপনাদেরটা এবার করুন। যে কথাটা এতদিন ধরে মোদী এবং অমিত শাহ বলতেন, যে কথাটা এতদিন ধরে দেশের রাজনীতির ক্ষেত্রে বিজেপি নেতারা বলতেন যে আমাদের নেতা তো পরবর্তীতে নরেন্দ্র মোদী হবেন 2019-এ, 2024-এ, এবং এমনকি এখন থেকে শুরু করে দিয়েছেন 2029-এ নরেন্দ্র মোদী দেশের মন্ত্রী হবে, সেটা তাদের ঘোষণা। এবং সেই দেখে নরেন্দ্র মোদীকে দেখে আপনারা ভোট দিন। প্রত্যেকটা রাজ্যে এই ঘোষণাই করা হয় যে নরেন্দ্র মোদী দেখে ভোট দিন আপনারা। কিন্তু এই মুহূর্তে বিহারে তো তেজস্বী যাদবকে দেখে ভোট দিতে হবে ইন্ডিয়া জোটকে যারা পছন্দ করবেন তাদের, কিন্তু অন্যদিকে যারা ভোট দেবেন তারা কাকে দেখে ভোটটা দেবেন? তারা সবাইকে দেখে ভোটটা দেবেন, তাহলে তো ভোট স্ক্যাটার্ড হবে এবং যা ফলাফল সেটা তো বোঝাই যাচ্ছে এই মুহূর্তে। ইন্ডিয়া অ্যালায়েন্স শেষে হলো একদম শেষ পদক্ষেপটা যেটা নিল সেটা একটা মাস্টার স্ট্রোক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা অশোক গেহলট করে দিয়েছেন। তিনি বলছেন যে রাহুল গান্ধী আমাকে পাঠিয়েছে। রাহুল গান্ধী প্রথম থেকেই চেয়েছিল যে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হোক এবং মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হোক। সুতরাং রাহুল গান্ধীর কথা অনুযায়ী আজকে আমরা যা ঘোষণা করছি সেটা রাহুল গান্ধী আমাদের বলে পাঠিয়েছেন। যে ঘটনাটা একটু আগে আপনাদেরকে ভিডিওতে আমরা বললাম যে রাহুল গান্ধী একটা ফোন করেছিলেন, সেই ফোনটার সূত্র ধরে গতকাল সারা রাত বৈঠক করেন অশোক গেহলট লালু প্রসাদ যাদবের বাড়িতে। একদম সেই গুপ্ত মিটিং এর থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে দীপঙ্কর ভট্টাচার্য তিনি শেষ যে বক্তব্যটা রেখেছেন, দু একটা সিটে দরকার হলে আমরা পিছিয়েও আসবো, কিন্তু কোনো মতেই আমরা একত্রিত হয়ে লড়ছি সেই জায়গাটা থেকে সরে আসবো না। বিজেপিকে সরানো, নীতিশ কুমারের সরকার সরানো, এইটাই আমাদের মূল লক্ষ্য। বড় সড়ো একটা টার্নিং পয়েন্ট এই মুহূর্তে বিহারের রাজনীতিকে কেন্দ্র করে 23শে অক্টোবর দুপুরবেলা কিন্তু ঘোষণা হয়ে গেল INDIA জোটের পরবর্তী মুখ্যমন্ত্রী বিহারের তরফ থেকে হতে চলেছেন তেজস্বী যাদব। তারা যদি ভোটে জিততে পারেন, এইটা বড় সড়ো একটা ঘোষণা। এবং তেজস্বী যাদবকে দেখে এই মুহূর্তে ভোট দেবেন, বিহারের মানুষ আর কিছু দেখে ভোট দেবেন না। বিহারের মানুষ অত্যন্ত পলিটিক্যালি অ্যাওয়্যার মানুষ। বিহারের মানুষ সবসময় সেই 1950 সাল থেকে হয় লালু নয় নীতিশ কুমার, এই দুজনের মধ্যে একজনকে চুজ করে নিয়েছে। এবার লালু প্রসাদ যাদব সবসময় কংগ্রেসকে সাপোর্ট করেছেন, নীতিশ কুমার বিভিন্ন সময় একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করছে, সেইভাবে তারা সরকার তৈরি করেছে। কিন্তু এই মুহূর্তে সরাসরি নীতিশ কুমার কি করবেন কেউ জানেন না, নীতিশ কুমার শেষ পর্যন্ত কাদের সঙ্গে থাকবেন কেউ জানেন না। কিন্তু এই মুহূর্তে আরজেডির তরফ থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ হতে যাচ্ছেন তেজস্বী যাদব। এবং সেটাতে সমস্ত দল 243টা আসনে যারা যারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তারা তাদের মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন তেজস্বী যাদবকে, উপমুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিয়েছেন মুকেশ সাহানিকে। সেটা তারা অন্তত এক জায়গায় বসে প্রথম একটা প্রেস কনফারেন্স তারা করে বুঝিয়ে দিলেন। এটা অবশ্যই এই মুহূর্তে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। বিহারের মানুষ এটাকে দেখে ভোট দিতে যাবেন। ভোট চোর গাদ্দির চোর এই স্লোগান
তাদের মাথায় কাজ করবে। অবশ্যই প্রত্যেকটা জায়গাতে যেভাবে একদম এসআইআর এর মাধ্যমে 65 লক্ষ মানুষকে বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেটা তাদের মাথায় কাজ করবে। কোনো ধরনের কোনো অনুপ্রবেশ ছিল না, কিন্তু বারংবার অমিত শাহ নরেন্দ্র মোদী সেই অনুপ্রবেশটাকে নিয়ে একটা চর্চা করতে চেয়েছিলেন, বারংবার ভুল বোঝাতে চেয়েছিলেন, সেটা তাদের মাথায় রয়েছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চালটা রাহুল গান্ধী দিল্লিতে বসে চাললেন এবং তার সঙ্গে সহমত পোষণ করলেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, অশোক গেহলোত কিংবা পবন খেরার মতন মানুষেরা, তারা সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বহুগুণ এগিয়ে দিল ইন্ডিয়া অ্যালায়েন্সকে। কারণ মুখ দেখে ভোট হয় প্রত্যেকটা রাজ্যে, ভারতের মতন রাজ্যে মুখ দেখে ভোট হয়। যে দলের কোনো মুখ নেই সেই দল খুব একটা ভোট পায় না, এবং সেই জায়গাটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে একদম সঠিকভাবে প্রতিবার প্রতিষ্ঠিত হয় ভোটের ক্ষেত্রে। এবং নরেন্দ্র মোদীর মুখ দেখে এই মুহূর্তে শুধুমাত্র বিহারে ভোট হবে সেটা কেউ ভাবছেন না, সেটা আপনারাও ভাবছেন না, সেটা বিহারে যারা ভোট দেবে তারাও ভাবছেন না। কিন্তু মুখ এই মুহূর্তে ঠিক করে ফেললো ইন্ডিয়া অ্যালায়েন্স, কোনোভাবেই এই মুহূর্তে আর মুখ ঠিক করতে পারছে না এনডিএ। এটাই এখন বাস্তব চিত্র। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন তেজস্বী যাদব শেষ পর্যন্ত কিভাবে অমিত শাহকে কটাক্ষ করে একদম বক্তব্য রাখলেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। तो हम लोग तो शुरू दिन से ही कह रहे थे कि भाजपा के लोग नीतीश जी को दोबारा मुख्यमंत्री नहीं बनाएंगे, और इस पे और किसी ने मुहर नहीं लगाया है, बल्कि अमित शाह जी ने एक बार नहीं कई बार इस बात को बोला है कि विधायक दल की जो संख्या होगी वो तय करेगा। लेकिन अमित शाह जी से हम जानना चाहेंगे, इस बार आप ये बात कह रहे हैं, पिछले बार तो ये बात नहीं थी। यह लगातार 20 साल से एनडीए की सरकार है, हमेशा से मुख्यमंत्री का चेहरा आप लोगों ने घोषित किया। आखिर क्या कारण है कि इस बार आप नीतीश कुमार जी का मुख्यमंत्री के चेहरे का नाम का घोषणा क्यों नहीं कर रहे? अब ये सवाल बड़ा खड़ा होता है। तो हम लोग तो जो कहते थे वही हो रहा है। और आप देख लीजिए, जो भी जनता दल यूनाइटेड में जो नेता हैं, नीतीश जी के खराब सेहत का वो चेहरे का इस्तेमाल करके 3-4 नेता जो भाजपा के लिए ही काम कर रहे हैं, जो जनता दल यूनाइटेड को खत्म करने में लगे हैं, अब चुनाव के बाद जनता दल यूनाइटेड को भी ये लोग खत्म कर देंगे, दल नहीं रहेगा। यानी आप मान के चलिए कि नीतीश कुमार जी का ये आखिरी चुनाव है। ये स्पष्ट अमित शाह जी ने कर दिया है।